সব থেকে সেই মানুষটি বেশি কষ্ট পায় যে সবাইকে সাপোর্ট দেয়। সে নিজেই বেশি কষ্ট পায়, আর সারা জীবন যাকে আগলে রাখা যায় সেই বেশি আঘাত দেয়, কারণ সে সবার কেয়ার করতে গিয়ে নিজের দিকে আর খেয়াল রাখে না। সেই বেশি কষ্ট পায়। যাদেরকে বেশি ভালোবাসবে সেই তোমার দুর্বল জায়গায় আঘাত করবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে গরমে একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের জেলায় 41 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, তার থেকে বেশিও হয়ে যাচ্ছে। এই একটা গরমে যে আসলে খুবই অবস্থা খারাপ। আর এই যে বাসায় মেহমান আসবে, কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আছে, এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, যে যার যার ড্রয়ারে রেখে দিব। আর আমি সবসময় একটা কাজ করি, যে আমার কাপড়টা আমার ড্রয়ারে রাখি। আমার বড় মেয়ে মাইশা, তো তোমাদের তো বলাই হয়নি, আমার বড় মেয়ের নাম মাইশা, ছোট মেয়ের নাম মারিয়াম। তবে ওর নাম মাইশা মাহাজিবিন সামিহা, এর নাম মারিয়াম জান্নাত ছোহা। তো আমার মাইশার কাপড়টা মাইশার ড্রয়ারে রেখে দেব, আর মারিয়ামের কাপড়টা মারিয়ামের ড্রয়ারে রেখে দেব, যেহেতু ওরা যখনই খুঁজবে না কেন যার যার ড্রয়ারে পেয়ে যাবে। আর এই যে এখন আমি কাপড়গুলো সব উঠিয়ে ফেলতেছি। চলো কাজ করতে করতে একটু গল্প করি। সহজে কোনো কিছুই কিন্তু আসে না, লেগে থাকতে হবে কোনো কিছু অর্জন করতে হলে। তো কারোর জীবনে ফুলের বিছানা হয় না, এটাকে গুছিয়ে নিতে হয়। হ্যাঁ, অবশ্যই ফুলের বিছানা অনেকের ক্ষেত্রেই হয়। যাদের পূর্বপুরুষ জমিদারি আছে তাদের তো অবশ্যই ফুলের বিছানা। তবে আমাদের মতো যারা এই মধ্যবিত্ত ফ্যামিলির, তো তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি, তারপরেও আমি বলছি যে আমারও অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো তোমার ভাইয়া কিন্তু একটা সরকারি জব করে, এর আগেও আমি বলছি। আজকে কিন্তু আমি একদম সকাল সকাল বাজারে চলে গেছিলাম। এখানে একটা রুই মাছ নিয়ে এসেছি, ছোটো মাছ নিয়ে এসেছি, আর গরুর মাংস কিছু সাথে বাজারও করে নিয়ে এসেছি, যেহেতু আমার মেহমান আসবে। আর আমি এই মাছগুলো একদম কাটবো না, ফ্রিজে এভাবে রেখে দেব, যেহেতু জলদি রান্না করব। আর মেহমানরা তো চলে আসবে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবে আমার বাসায়। হ্যাঁ, আমি যে গল্পটা করছিলাম সেটা আবার যাই। তো এখানে গরুর মাংস রান্না করছি, তোমরা তো কম বেশি রান্না করতেই পারো, আজকে আর বলতেছি না, যেহেতু আমি একটা গল্প বলছিলাম। তো তোমার ভাইয়া যেহেতু চাকরি করে, সেই ক্ষেত্রে তো আমাকে বাসায় যেতেই হবে, ঠিক না? তো আমি গেছি যখন বড় বড় শহরগুলোতে গেছি না, আমি যে কিভাবে রাস্তা পার হব আসলে আমি এটা জানতাম না। ওর হাত ধরে ধরে আমি রাস্তা পার হইতাম। তো সেই মানুষটা কিন্তু ওর সাথে থাকতে থাকতে আমিও কিন্তু সব শিখে গেছি। যে মানুষটা আজকে আমি এই জায়গায় নিজ হাতে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি এবং খরচ করিও। আর সেই মানুষটা কিন্তু একসময় একদমই নিঃস্ব ছিলাম, যে হাজব্যান্ডের সামান্য কিছু বেতনের চাকরি, তো কিভাবে চলবো, কিভাবে চলা যাবে, এগুলো না আমি একসময় বুঝতাম না। তো এখন আলহামদুলিল্লাহ বেশ আছি। আর তোমরা তো কম বেশি জানো, সরকারি চাকরির প্রথমে কিন্তু যখন ঢোকে তখন একদম বেতনগুলো সীমিত হয়। এটা দিয়ে ফ্যামিলির চলাও কিন্তু আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু সে খুব ছোট্ট একটা সরকারি চাকরি করে। তো আলহামদুলিল্লাহ সে এখন কিন্তু অফিসার হয়ে গেছে। তো এটাতে কিন্তু অনেক লেগে থাকতে হয়েছে, অনেক জীবনে তার কোর্স করতে হয়েছে। আর এই যে দুপুরে আমার মেহমান চলে এসছে, এর মধ্যে খাওয়া দাওয়াও করতেছি। আমি এখানে ডাল রান্না করছিলাম, গরুর মাংস, একটা সবজি রান্না করছি, সাথে ডিমও রান্না করছি। আর এই যে বিকালের নাস্তাটা করব। আমি যে গল্পটা বলছিলাম সেটা 2015 সালের একটা গল্প। আমি সর্বপ্রথম বাসায় গেছি,
তো বাসায় যাওয়ার পরই যখন আমার বাসায় 7 দিন হয়েছে বয়স বাসায় যাওয়ার, তো 7 দিন পর অফিস শেষ করে এসেই তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে আমাকে কিন্তু দেশের বাইরে যেতে হবে, তুমি কিছুদিন থাকো এখানেই, কিছু টাকা রাখো, যা যা প্রয়োজন তুমি এগুলা কিনে নিও। আমি তো হতবাক যে কি বলো এটা, আমি তো এখানে কোনো কিছুই চিনি না, জানি না, আমি কিভাবে চলবো এখানে। আমার পাশের ফ্ল্যাটে যে ভাবি আছে তার সাথেও কিন্তু আমার পরিচয় হয়নি। আসলে আমি নতুন গেছি, আসলে কিছু চিনি না, জানি না, রুমের মধ্যেই থাকি সব সময়। এইভাবে দেখো আমার ছোট্ট একটা মেয়ে, তোমার ভাইয়া এরকম দেশের বাইরে চলে গেল। আমি যে কি করব নিজেও কিন্তু জানি না। সে টুকিটাকি আমার বাজার করে দিয়ে গেছে যে তোমার যেটা যেটা লাগবে আর যেটা থাকবে না সেটা তুমি আনিয়ে নিও। তো আমি তো এভাবেই চলতেছি যে কি করি। তবে বাসার মধ্যেই থাকতাম তখন, না আমার বাসায় একটা ফোন ছিল, অবশ্য ফোন সবসময়ের জন্যই তো ছিল। তো সবসময় কিন্তু কথা বলতো না তোমার ভাইয়া, ওই দেশে গিয়ে মাঝের মধ্যে কথা বলতো, যেহেতু কোর্সে গেলে অনেক সময় লাগে, তাদের পড়াশোনা করতে হয়, অনেক ব্যাপার থাকে। তো সেই হিসাবে দেখো আমি প্রথম যখন গেছি এরকম অবস্থা আমার। তারপরে আবার এসছে, আসার পরে চাকরিতে জয়েন করছে। এখানেও তোমার 1 বছর মতো ছিল। 1 বছর থাকার পরে চুপচাপ আছে এভাবে। তার মধ্যে তো আমি অনেক কিছু চিনে ফেলেছি, যেহেতু সে সবসময় আমাকে সাথে সাথে নিয়ে গেছে, সব কিছু ঘুরিয়ে বেড়াইছে। তারপরে কি হলো, আবার 1 বছর পর হতে না হতে আবার সে চলে যাবে ভাসানচর। তবে ভাসানচরে ওখানে কিছু কাজ ছিল, বলছিল যে আমাদের যেতে হবে ওখানে। সে কিন্তু 1 বছর থাকলো, তখন কিন্তু আমি আবার চট্টগ্রামে। তো ওইখান থেকে না সবসময় আসতে পারতো না তোমাদের ভাইয়া। তো 3 মাস 3 মাস তো হবেই, 3 মাস 2.5 মাস এরকম পরপরই আসতো। তো ওইখানেও কিন্তু আমি এভাবেই কাটাইলাম। আবারও কি করছে, আবারও জয়েন করছে, আবারও 3 বছর মতো থাকছে চট্টগ্রামে। 3 বছর থাকার পরে তার কিন্তু আবার পোস্টিং হয়ে গেছে রাঙামাটি কাপ্তাই। তো রাঙামাটি কাপ্তাই চলে গেছে এবার। আমি কিন্তু আবারও রয়ে গেছি সেই চট্টগ্রামে, যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করছে আমি চট্টগ্রামেই। তো আর এর মধ্যে কিন্তু আমার অনেক জীবনের আরও অনেক কাহিনী আছে। এই যে এখানে আমরা ঘুরতে এসেছি, এটা আমাদের পাশেই একটা পুলিশ পার্ক। এই পুলিশ পার্কটাও বেশ নিরিবিলি, বেশ ভালো লাগে, একটু সময় কাটানো যাবে বিকালে। ভাবলাম এখানে গিয়ে একটু সময় কাটিয়ে আসি। আর পাশে নদী আছে, বেশ হাওয়াও আছে নদীর পাশগুলাতে। নিয়মিত আমার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিও। আর যদি এটা করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এই ধরনের পার্কে অনেক গেছি, অনেক জেলাতে আমি ঘুরছি। সেই সুন্দরবন থেকে কক্সবাজার বলো, আর রাঙামাটি, শুভলং, আসলে এই যে রাঙামাটি যেটা ঝুলন্ত ব্রিজ, এরকম অসংখ্য জায়গায় কিন্তু আমি ঘুরেছি। তখন কিন্তু ভিডিও করতাম না, আর যদি করতাম তাহলে তোমাদেরকে দেখাইতে পারতাম। আর আমার আরও ভালো লাগতো এগুলা দেখাইতে পারলে। আসলে এই জায়গাগুলো তো আসলে খুবই সুন্দর সুন্দর জায়গা, যে গেছে সে তো অবশ্যই জানে। জায়গাগুলো গেলে না মন একদম ভালো হয়ে যায়, যদি খারাপও থাকে ওই জায়গায় গেলেই ভালো হয়ে যাবে। মাঝের মধ্যে কিন্তু একটু ঘোরাঘুরি করা ভালো, স্বাস্থ্য এবং মন দুটাই কিন্তু ভালো হয়ে যাবে। তবে আসল কথা কি, আমার ভিডিও জানি না তোমাদেরকে ভালো লাগে কি লাগে না, এটা আমার কমেন্টের মাধ্যমে জানিও। আমার আসলে যে হিসাবে ভিউজ হয় সেই হিসাবে সাবস্ক্রাইব হয় না, আমি কেন জানি না। আসলে কি আমাকে পছন্দ হয় না তোমাদের, তারপরেও জানিও একটু কমেন্টের মাধ্যমে। আর এই যে আমার মাইশা মারিয়াম খেলতেছে দোলনায়, নাগরদোলায় উঠছে। দুজনেই খুব হাসি খুশি আছে, যেহেতু বাবা মা পাশে থাকলে তো সন্তান খুশিই থাকে। এরকম শৈশবের দিনগুলাই কিন্তু ওরা অনেক সময় মিস করবে।
এখানে কতগুলা কিন্তু পশু পাখিও আছে। এই যে বানরটা দেখতেও ভালো লাগছে। তোমাদের ভাইয়া হাত বাড়াচ্ছে বানরের দিকে, বানরটা লাফাইতেই আছে, লাফাচ্ছে এবং সালাম দিচ্ছে। এটা দেখেও খুব ভালো লাগছে। আর এই যে পাশে হরিণ আছে, খরগোশ, এই খরগোশগুলোও খুব সুন্দর করতেছে। আসলে এরা কিন্তু ক্ষুধার্ত না, এদের সবসময়ই খাবার দেয়, যেহেতু পুলিশের আন্ডারে পার্কটা, তো সবসময় খাবারগুলা পাশেই আছে। তারপর ওরা মানুষদের দেখে খুব খুশি হচ্ছে, সেই সাথে সাথে আমার বাচ্চাগুলাও খুশি হচ্ছে ওদেরকে। এই যে তবে এখানে হরিণ আছে, হরিণের পাশে ঘাস আছে, কিছু ঘাসগুলা দেওয়া হলে ওরা মুখগুলা বাড়িয়ে দিচ্ছে। এই যে দেখো হরিণগুলা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও খুব ভালো লাগছে। আর সেই সাথে আমরাও একটু ঘোরাঘুরি করতেছি সবাই মিলে। এখানে টিয়া পাখির কাছে আসলাম, টিয়া পাখিটাও বেশ ভালো লাগছে। এখানে অনেক ধরনের পাখি আছে, লাভবার্ড থেকে শুরু করে চায়না টিয়া, তারপরে অনেক অনেক পাখি আছে যেগুলো আমি নামও জানি না। আর এখানে যে নদীতে এসে একটু ঘোরাঘুরি করছি, নদীর পানিতে একটু হাত দিচ্ছি, ভালো লাগছে। তো সব সময়ের জন্য যেটা করা হয়, একটু বাইরে গেলে তো টুকিটাকি নাস্তা করতেই হয়, তো চিপস জুস এগুলা খেয়ে নিলাম। সাথে সাথে এই যে তোমাদের ভাইয়া সব সময় যেমন পাশে থাকে এখনও আছে, তো হাতটা বাড়িয়ে দিল, আমি নদীর পাড় থেকে উঠে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার অন্য কথা বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।